নমস্কার। শিবপুর শ্রী অরবিন্দ সাধক সংঘ ট্রাস্টের উদ্যোগে আজকে আমরা পাঠ এবং আলোচনার জন্য নির্বাচিত করেছি শ্রী অরবিন্দের সেই ঐতিহাসিক লিখিত বক্তৃতা, যেটি তিরুচিরাপল্লী রেডিও স্টেশন থেকে 14ই আগস্ট প্রচারিত হয়েছিল, যেটিকে আমরা 5 ড্রিমস বা 5টি স্বপ্ন বলে অভিহিত করে থাকি। সেই ঐতিহাসিক শ্রী অরবিন্দের ভাষণের পাঠ এবং আলোচনা আজকের এই বিশেষ অধিবেশনের জন্যে নির্ধারিত হয়েছে। আমরা শ্রী অরবিন্দের কাছ থেকে স্বাধীনতার যে অন্তর্গত বিষয়টিকে পেয়েছি, এরকমভাবে সমসময়ের ভেতরে আর কারুর কাছ থেকেই পাওয়া যায়নি। শ্রী অরবিন্দ ফ্রিডম বলতে গিয়ে এক জায়গায় বলছেন, দ্য লঙ্গিং টু বি ফ্রি ইজ লজড ইন সাচ আ ডিপ লেয়ার of the human heart that 1,000 arguments are powerless to uproot it. বলছেন, the longing to be free, মুক্ত হবার যে ইচ্ছে, স্বাধীন হবার যে ইচ্ছে, সেটি মানব চেতনার এত গভীর একটি স্তরে প্রথিত হয়ে রয়েছে যে সহস্র যুক্তি দিয়েও যদি তাকে খণ্ডন করার চেষ্টা করা হয়, তাহলেও তাকে কোনোভাবেই সেখান থেকে উৎপাটিত করে ফেলা যাবে না। অর্থাৎ মানব চেতনার একেবারে গভীরে স্বাধীনতার বিষয়টি ভীষণভাবে দৃঢ়ভাবে যেন যুক্ত হয়ে রয়েছে। বলা যেতে পারে মানুষ এই যে বিবর্তনের ধারার যে একেবারে এখনও পর্যন্ত আমরা যাকে শেষতম সংযোজন হিসেবে দেখছি, তার প্রকৃতিতে এই স্বাধীনতার বিষয়টি গভীরভাবে সম্পৃক্ত হয়ে রয়েছে। সুতরাং যখনই আমরা শ্রী অরবিন্দের কথা, বিশেষত এই স্বাধীনতার প্রসঙ্গে আলোচনা করি, তখনই প্রথমেই যে বিষয়টি মনে হয় যে এই গভীরতা থেকে দেখলে তবেই স্বাধীনতার সত্যিকারের সিগনিফিকেন্সটা আমাদের কাছে আসে। শ্রী অরবিন্দ বলছেন যে ইট ইজ নট জাস্ট আ কনভিনিয়েন্ট এলবো রুম ফর ন্যাচারাল এনার্জিজ। ফ্রিডম ইজ অ্যান ইটার্নাল অ্যাসপেক্ট অফ হিউম্যান স্পিরিট, as essential to life as breath itself. বলছেন যে শুধুমাত্র কিছু স্বাচ্ছন্দ্য, আমাদের স্বাভাবিক যে কাজকর্মের ভেতর দিয়ে যে শক্তির প্রকাশ, তার একটুখানি স্বাচ্ছন্দ্যের জায়গা এনে দেওয়া, এইটি স্বাধীনতার শেষ কথা নয়। স্বাধীনতা হচ্ছে মানুষের যে অন্তরাত্মা, মানুষের যে ভেতরকার প্রেরণা, তার একটি শাশ্বত দিক, ইটার্নাল অ্যাসপেক্ট অফ দ্য হিউম্যান স্পিরিট। এবং এই স্বাধীনতার বোধ জীবনের পক্ষে ততটাই অপরিহার্য যতটা বেঁচে থাকার জন্যে প্রশ্বাসের প্রয়োজন আছে। শ্রী অরবিন্দের এই স্বাধীনতা সংক্রান্ত যাবতীয় চিন্তাভাবনা, তার ভিত্তি ছিল যে মানুষের ভেতরকার যে এভলভিং সোল, অর্থাৎ যে বিবর্তনের ভেতর দিয়ে যে অন্তরাত্মার ক্রমশ বিকাশ ঘটে উঠছে, তার সেই এভলিউশন, সেইটির একেবারে ভীষণভাবে প্রয়োজন এই ফ্রিডম, এই স্বাধীনতা। যদি তা না হয় তাহলে তার উপযুক্ত বিকাশ ঘটে উঠবে না।
তো এই রকম দৃষ্টিকোণ থেকে এই রকম মানুষের প্রকৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত করে স্বাধীনতাকে সমসময়ের আর কোনো চিন্তক তাদের কাছ থেকে আমরা পাই না। শ্রী অরবিন্দ আরেকটি দিক থেকে স্বাধীনতার অন্য একটি ব্যঞ্জনা আমাদের কাছে তুলে ধরছেন। শ্রী অরবিন্দ বলছেন যে যেমন মানুষের মধ্যে ক্রমশ এগিয়ে চলার, যেখানে এসে চেতনা মনে করছে এই জায়গায় জ্যোতি টানার দরকার, তাকেও অতিক্রম করে যাওয়ার একটি প্রেরণা একেবারে গভীর থেকে উঠে আসে, ঠিক সেই রকম স্বাধীনতার প্রেরণাও ওই একই জায়গা থেকে মানুষের ভেতরে উত্থিত হয়। অর্থাৎ নিজেকে অতিক্রম করে যাওয়ার প্রেরণার সঙ্গে সঙ্গে স্বাধীনতার একটা ব্যঞ্জনা তার সঙ্গে যেন যুক্ত হয়, এবং সেই দুটি মিলিত হয়ে মানুষের স্বধর্ম তৈরি করে। মানুষ স্বধর্মে প্রকাশিত হতে পারে না যদি না তার ভেতরে এই স্বাধীনতা এবং স্বাতিক্রমণ, নিজেকে অতিক্রম করে যাওয়ার মিলিত অভিপ্সা ক্রিয়াশীল না থাকে। সেই জন্য আমরা যখন বিশেষত ভারতবর্ষের স্বাধীনতার কথা শ্রী অরবিন্দের কাছ থেকে শুনি, এই তিনটি বিষয় আমাদের বিশেষ করে মনে রাখতে হয়। প্রথম বিষয়টি হলো স্বাধীনতার ইচ্ছা, প্রেরণা, স্বাধীনতার অভিমুখীনতা আমাদের চেতনার একেবারে গভীর প্রথিত হয়ে রয়েছে। কোনো যুক্তিই তাকে সেখান থেকে উৎপাটিত করতে পারে না। দ্বিতীয় হচ্ছে এই স্বাধীনতার যে আন্তঃপ্রেরণা, সেটি আমাদের হিউম্যান স্পিরিটের একটি শাশ্বত দিক, অর্থাৎ এটি চিরকাল অনবচ্ছিন্নভাবে মানুষী প্রেরণার সঙ্গে যুক্ত। ঠিক সেই রকমই প্রয়োজনীয় এটি, যেরকম শ্বাস প্রশ্বাসের প্রয়োজন আমাদের জীবনকে, আমাদের বেঁচে থাকার জন্যে। এবং তৃতীয় বলছেন যে মানুষের ভেতরে ঠিক যেরকম নিজেকে অতিক্রম করে যাওয়ার একটি প্রেরণা কাজ করে, তার সঙ্গে সঙ্গে স্বাধীনতা সেই নিজেকে অতিক্রম করে যাওয়ার প্রেরণাকে যেন বিকশিত করে তোলে, তাকে রূপ দেয়, এবং এই দুটি মিলে মানুষের যে স্বধর্ম সেটি এই পৃথিবীতে পরিপ্রকাশিত হয়ে পড়ে। তো শ্রী অরবিন্দের আমরা যখন এই বিষয়টি দেখি, অর্থাৎ এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে তার যে 5টি স্বপ্নের কথা তিনি বলেছেন যে ভাষণটিতে, সেই বিষয়টি আমরা যখন দেখি তখন আমাদের এই কথাগুলি মনে রাখার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। আমরা এবারে ওই ঐতিহাসিক ভাষণটিতে প্রবেশ করছি। প্রথমেই শ্রী অরবিন্দ বলছেন যে 15ই আগস্ট আমার জন্মদিন, সুতরাং আমার কাছে এটা অত্যন্ত আনন্দের বিষয় যে এই দিনটি সমগ্র ভারতের ক্ষেত্রেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বলছেন এই যে ঘটনা, অর্থাৎ যে তারিখে ভারত স্বাধীন হচ্ছে সেই তারিখই আমার জন্মদিনের তারিখ। বলছেন এটি বাইরের দিক থেকে দেখলে একটা কোইন্সিডেন্স, একটা নিছক সমাপতন, এটা যেন একটা ফরচুইশাস অ্যাক্সিডেন্টের মতো, হঠাৎ ঘটে যাওয়া একটি বিষয়। কিন্তু শ্রী অরবিন্দ বলছেন আমি এটিকে নিতান্তই সমাপতন বা হঠাৎ ঘটে যাওয়া কোনো আকস্মিকতা বলে গ্রহণ করছি না। আমার কাছে এটি হচ্ছে স্যাংশন অ্যান্ড সিল অফ দ্য ডিভাইন ফোর্স,
that guides my steps on the walk with which I began life, beginning of its full fruition. এই যে বাক্যবন্ধ, এই যে বাক্যাংশ, এটি মন্ত্রের মতো। শুধু যে এটি শ্রী অরবিন্দের অন্তরের যে ভাবনা, শ্রী অরবিন্দের ভেতরকার যে আদর্শ, সেইটিকেই আমাদের কাছে প্রকাশ করে তা নয়, খুব সুনির্দিষ্টভাবে আমাদের জীবনের অভিমুখকে এই বাক্যাংশ নির্দিষ্ট করে দেয়। তিনি বলছেন যে এটি দিব্য শক্তির অনুমোদন এবং সেই অনুমোদনের প্রত্যক্ষ অভিজ্ঞানের মতো আমার কাছে এসে পৌঁছেছে। আমি এভাবেই এই ঘটনাটিকে গ্রহণ করি। অর্থাৎ এই যে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা এবং 15ই আগস্ট আমার জন্মদিন, শ্রী অরবিন্দের জন্মদিন, এই দুটি ঘটনা আপাত সমাপতনের অন্তরালে দিব্য শক্তির একটি অনুমোদন রয়েছে এবং শুধু অনুমোদনই নয়, সেই অনুমোদনকে প্রতিষ্ঠিত করা হয়েছে একেবারে একটা যেন দিব্য অভিজ্ঞানের ভেতর দিয়ে। স্যাংশন অ্যান্ড সিল, এর পরের অংশটি বিশেষ গুরুত্বপূর্ণ। বলছেন এই যে দিব্য শক্তি, যার অনুমোদন এবং যার অভিজ্ঞানের ভেতর দিয়ে এই দিনটিকে আমি গ্রহণ করছি, সেই দিব্য শক্তি আমার জীবনের প্রত্যেকটি কাজের প্রতিটি পদক্ষেপকে নিয়ন্ত্রিত করেছে, একেবারে জীবনের সূচনাক্ষণ থেকে। অর্থাৎ যখন থেকে শ্রী অরবিন্দ বলছেন, যখন থেকে আমি আমার নিজের জীবনের ঘটনাগুলি সম্পর্কে সিদ্ধান্ত নিতে শুরু করেছি, তখন থেকেই it was the divine force that was guiding me and it still guides. বলছেন divine force that guides my steps on the walk with which I began life, the beginning of its full fruition. Beginning of its full fruition, অর্থাৎ এই জীবনের একটি নির্দিষ্ট পরিণতি আছে, এটি একটি নির্দিষ্ট পরিণতির দিকে এগিয়ে চলেছে এবং সেই পরিণতির দিকে অগ্রগামিতার সূচনা ঘটেছে সেই মুহূর্ত থেকে, যখন আমি দিব্য শক্তিকে আমার জীবনের প্রত্যেকটি ঘটনার নিয়ন্ত্রক এবং নিয়ামক হিসেবে স্বীকার করে নিয়েছি। আমাদের ক্ষেত্রে এটি একটি খুব সুস্পষ্ট নির্দেশের কাজ করে। অর্থাৎ শ্রী অরবিন্দ যেন বলতে চাইছেন, আমরাও এই দিব্য শক্তিকে যদি আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তের নিয়ামক এবং নিয়ন্ত্রক হিসেবে প্রতিষ্ঠিত করি, তাকে যদি অ্যাকসেপ্ট করে নিই, তাহলে আমাদের জীবনের প্রত্যেকটি ঘটনার ভেতর দিয়ে এই দিব্য ইচ্ছার প্রতিফলন আমরা দেখতে পাব এবং সার্থকভাবে এই কাজটি করলে আমাদের জীবনও ফুল ফ্রুইশন, অর্থাৎ পূর্ণ সার্থকতার দিকে, পূর্ণ নির্দিষ্ট পরিণতির দিকে পূর্ণভাবে এগিয়ে যাবে। তারপরে বলছেন, Indeed on this day I can watch almost all the world movements which I hoped to see fulfilled in my lifetime, though then they looked like impracticable dreams arriving at fruition or on the way to achievement. বলছেন নিশ্চিতভাবে এই দিনটিতে আমি দেখতে পাচ্ছি, শ্রী অরবিন্দ দেখতে পাচ্ছেন, ওই 15ই আগস্টের প্রাক্কালে দাঁড়িয়ে তিনি দেখছেন যে সমগ্র পৃথিবীর যে মুভমেন্টস, সমগ্র পৃথিবীব্যাপী যে ঘটনাগুলি ঘটে চলেছে, সেই ঘটনাগুলি কীরকম না, ঠিক যা যা তিনি আশা করেছিলেন তার জীবনে।
যদিও যখন তিনি এই ঘটনাগুলি ঘটবার আশা পোষণ করেছিলেন, তখন তাদের মনে হয়েছিল নিতান্তই অসম্ভব। এইখানেই তিনি ড্রিম বা স্বপ্ন শব্দটির ব্যবহার করেছেন। লাইক ইমপ্র্যাকটিকেবল ড্রিমস, অসম্ভব স্বপ্নের মতো তাদের মনে হয়েছিল। তারা সব ক্রমশ একেবারে নির্দিষ্টভাবে একটি সদর্থক পরিণতির দিকে পরিণতি প্রাপ্ত হয়েছে অথবা পরিণতির দিকে এগিয়ে চলেছে। আমরা সকলেই জানি এবি পুরাণীজির ইভিনিং টকসে শ্রী অরবিন্দের সেই ভবিষ্যৎবাণী, আমরা তাকে ভবিষ্যৎবাণী বলি আমাদের চেতনার নিরিখে, যখন তিনি বলছেন যে ভারত স্বাধীন হয়েছে, তখনও ভারতের স্বাধীনতা আসতে 26 বছর বাকি আছে, তখনই তিনি বলছেন ভারত স্বাধীন হয়েছে। মা বলেছেন যে আসলে শ্রী অরবিন্দের কাছে আমরা যেমন অনবচ্ছিন্ন কালকে খণ্ড খণ্ড করে ভাগ করে নিই, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, তবে তাকে আমাদের এই চেতনার পার্থিবতার সঙ্গে মিলিয়ে নিতে পারি। মহাকালকে আমরা খণ্ডকালে ভাগ করে নিয়ে তবে তাকে আমাদের ব্যবহারযোগ্যতার বৃত্তে আনতে পারি। শ্রী অরবিন্দ যেহেতু আমাদের এই তথাকথিত পার্থিবতার চেতনা থেকে অনেক উঁচুতে তাঁর চেতনা ছিল, সেই জন্য তিনি সমস্তটাই একসঙ্গে দেখতে পাচ্ছেন। অর্থাৎ তাঁর কাছে ভবিষ্যৎ, বর্তমান এবং অতীত আলাদা করে কিছু নেই, একটি মহাকালের ভেতরে সবটাই তিনি দেখতে পাচ্ছেন। সেই জন্যে বলছেন তখন যাকে মনে হয়েছিল ইমপ্র্যাকটিকেবল ড্রিমস, অসম্ভব স্বপ্ন মাত্র, সেগুলি সব একেবারে নির্দিষ্ট পরিণতিতে ফলবতী হয়ে উঠেছে অথবা তার দিকে এগিয়ে চলেছে। এই সমস্ত ঘটনাবলীর ভেতরে শ্রী অরবিন্দ বলছেন এই সমস্ত ঘটনাবলীর ভেতর দিয়ে স্বাধীন ভারত তার নিজস্ব ভূমিকা পালন করবে। কি সেই ভূমিকা? না, নেতৃত্ব দেবে। এইটিও শ্রী অরবিন্দ বলছেন। অর্থাৎ এই যে সমগ্র পৃথিবীতে যে নানান রকম ঘটনা ঘটে চলেছে, সেই ঘটনাগুলির ভেতরে স্বাধীন মুক্ত ভারত তার নিজের ভূমিকাকে সুস্পষ্টভাবে খুঁজে পাবে, সুস্পষ্টভাবে তার ভূমিকাটি একেবারে সামনে চলে আসবে। এবং সেই ভূমিকাটি কি না, টু টেক আ লিডিং পজিশন, একেবারে নেতৃত্বের আসনে ভারতবর্ষ বসবে। এইটি হচ্ছে শ্রী অরবিন্দের দৃষ্টিতে ভারতের স্বাধীনতা যেভাবে এসেছে। আমরা যখন এই ভাষণটি পাঠ করছি, এই ভাষণটি সম্পর্কে আলোচনা করছি, তখন এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যে শ্রী অরবিন্দ যা বলছেন সেটি ঋষিবাণী। তিনি ঋষি দৃষ্টিতে সমস্তটা দেখতে পাচ্ছেন। সেই জন্যে এটি অমোঘ সত্য এবং নিশ্চিতভাবে আমরা স্বাধীন ভারতের মানুষ সেই দিকে এগিয়ে চলেছি। আমাদের এই বিশ্বাসকে অন্তরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। এইটি হচ্ছে আজকের দিনে, অর্থাৎ এই 15ই আগস্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দায়িত্ব। শুধুমাত্র একটি দিনকে পালন করে যাওয়া বা স্বাধীনতা দিবস উদযাপন নয়, তার ভেতর দিয়ে শুধুমাত্র একটা অপরভাষা আনন্দের সঙ্গে যুক্ত থাকা নয়। 3টি বিষয় এর ভেতরে রয়েছে। প্রথম, শ্রী অরবিন্দ এর মধ্যেকার মহাসত্যকে যে দেখেছেন তাকে আমাদের চেতনাতে সুস্পষ্ট করে তোলা। দ্বিতীয়, ভারতবর্ষের যে ভূমিকার কথা শ্রী অরবিন্দ বলেছেন, সেই ভূমিকাতে আমাদের সচেতনভাবে যুক্ত করা। যেহেতু আমরা আজকে
প্ল্যাটিনাম জুবিলি উদযাপন করতে চলেছি স্বাধীন ভারতে, এবং আমাদের অপরিসীম সৌভাগ্য যে এই মুহূর্তে বেশিরভাগ মানুষ যারা ভারতবর্ষে জীবিত রয়েছি তাদের কাউকেই ওই ফ্রিডম স্ট্রাগলের যে ভয়ঙ্করতা তা সেভাবে স্পর্শ করেনি। সুতরাং আমাদের ভেতরের দায়িত্ব হচ্ছে যে শ্রী অরবিন্দ ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের সমগ্র পৃথিবীর ঘটনাবলীর ভেতরে যে নির্দিষ্ট ভূমিকাকে দেখেছেন তার ঋষি দৃষ্টিতে, তার উপযুক্ত করে নিজেদের গড়ে তোলা। এটা হলো দ্বিতীয় দায়িত্ব এই 15ই আগস্টের। এবং তৃতীয় দায়িত্ব হচ্ছে যে স্বাধীনতার বিষয়ে শ্রী অরবিন্দের যে ভাবনা, শ্রী অরবিন্দ যেভাবে এই স্বাধীনতাকে দেখেছেন তাকে যতদূর সম্ভব আমাদের জীবনে সত্য করে তোলা। সুতরাং এই তিনটি দায়িত্ব নিয়ে আমাদের এই বিষয়টির সঙ্গে যুক্ত হওয়া। প্রথম যে স্বপ্ন, ফার্স্ট অফ দিস ড্রিমস, সেটি হচ্ছে কি, revolutionary movement which would create a free and united India। বলছেন যে এমন একটি রেভলিউশনারি মুভমেন্ট, বিপ্লবাত্মক একটা আন্দোলন, বিপ্লবী আন্দোলন, যা ফ্রি অ্যান্ড ইউনাইটেড ইন্ডিয়া, মুক্ত এবং ঐক্যবদ্ধ ভারতবর্ষ গড়ে তুলবে। দুটি কথা, একদিকে ফ্রি, একদিকে ইউনাইটেড। কেন? প্রথমেই তিনি বললেন যে ভারতবর্ষ আজকে মুক্ত, কিন্তু সে অখণ্ডতা পায়নি, কারণ খণ্ডিত ভারতবর্ষে স্বাধীনতা এসেছে। আমরা যদি শ্রী অরবিন্দের একটি চিঠি এ প্রসঙ্গে একটু দেখি, তাহলে সেখানে আমরা দেখব যে এই বিষয়টিকে কি অসাধারণভাবে তিনি বলেছেন। এই যে ফ্রি, এখানে বলছেন ইন্ডিয়া টুডে ইজ ফ্রি বাট শি হ্যাজ নট অ্যাচিভড ইউনিটি। এখানে তিনি বলছেন যে দ্যাট ইজ ওয়াই I am getting a birthday present of a free India on August 15th, but complicated by its being presented in two packets as two free Indias. This is a generosity I could have done without. One free India would have been enough for me if offered as an unbroken whole. অসাধারণ এই বাক্যটি। এখানে যেমন একটা খুব সূক্ষ্ম রসিকতা রয়েছে, তেমনি রয়েছে একটি মহাসত্যের উদ্ঘোষণ, এবং সেটিও অসাধারণ একটা সফিস্টিকেটেড সেন্স অফ হিউমারের ভেতর দিয়ে তিনি আমাদের কাছে আনছেন। বলছেন, I am getting a birthday present, জন্মদিনের একটি উপহার পাচ্ছি। কি সেই উপহার? না, মুক্ত ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ, সেটি আমার কাছে জন্মদিনের উপহার। 15ই আগস্ট সেটি আমার কাছে এসেছে, কিন্তু এই উপহার একটু জটিল হয়ে গেছে, কমপ্লিকেটেড, by its being presented in two packets as two free Indias। এই বাক্যাংশের ভেতরে একটা গভীর অর্থ রয়েছে। বলছেন যে এটি জটিল হয়ে গেছে। কেন জটিল হয়েছে? না, দুটো প্যাকেট আমাকে দেওয়া হয়েছে, এবং টু ফ্রি ইন্ডিয়াস, অর্থাৎ এই যে দুটি জাতি তৈরি হলো, এই দুটি জাতিকে কিন্তু শ্রী অরবিন্দ ওই
বৃহত্তর ভারতবর্ষের মধ্যেই রাখছেন। টু ফ্রি ইন্ডিয়াস, দুটি মুক্ত ভারত। দিস ইজ এ জেনারসিটি, অর্থাৎ দুটো গিফট আমাকে দিচ্ছে, এ তো একটা অবশ্যই জেনারসিটি। আই কুড হ্যাভ ডান উইদাউট, এ না পেলেই আমার ভালো হতো। ওয়ান ফ্রি ইন্ডিয়া would have been enough for me if offered as an unbroken whole. বলছেন একটি ভারতবর্ষ, অভিন্ন ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ, সেইটি আমার প্রার্থিত ছিল, সেইটি হলেই আমার বিশেষভাবে ভালো লাগতো। তো এটি হচ্ছে 7th জুলাই 1947 একটি শ্রী অরবিন্দের লেখা একটি চিঠি, যেটি অন হিমসেলফ বইতে ইনক্লুডেড আছে, মানে ইনক্লুড করা হয়েছে। তো যাই হোক, এখানে প্রথমেই তাই বলছেন যে ভারতবর্ষ মুক্ত, কিন্তু সেটি দ্বিখণ্ডিত। তারপরে একটি অসাধারণ বাক্য রয়েছে এক জায়গায়, বলছেন যে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ, বলছেন হ্যাজ মেড ইট প্রবাবল that the problem of the depressed classes will be solved without schism or fissure, but the old communal division into Hindus and Muslims seems now to have hardened into a permanent political division of the country. এই যে বাক্যটি, but the old communal division of the Hindus and Muslims seems now to have hardened into a permanent political division of the country. এটি এমন একটি উচ্চারণ যেটি এখনো এই মুহূর্তেও অসম্ভব রকম সত্য। বলছেন এই যে প্রাচীন সম্প্রদায়গত বিভাজন হিন্দু এবং মুসলিমদের ভেতর, সেটিকে মনে হচ্ছে যেন একেবারে দৃঢ় হয়ে একটা পার্মানেন্ট পলিটিক্যাল ডিভিশন অফ দ্য কান্ট্রি হয়ে গেছে, অর্থাৎ স্থায়ী একটা রাজনৈতিক বিভাজনে পরিণত হয়েছে। অর্থাৎ যেটা প্রাচীন কমিউনাল ডিভিশন ছিল, সম্প্রদায়গত ভাগাভাগি ছিল, সেটি যেন একটা স্থায়ী রাজনৈতিক ভাগাভাগিতে পরিণত হয়েছে। এটি হলো সমস্যার কথা, যে সমস্যা এখনো আমাদের কাছে অত্যন্ত জোরালো। এবারে আসছে সমাধানের কথা। এই সমাধানের জায়গাটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং আমাদের বিশেষ করে এই জায়গাটি মনে রাখা উচিত। সেটি বলছেন, ইট ইজ টু বি হোপড that this settled fact will not be accepted as settled forever, or as saying more than a temporary expedient. It is to be hoped, আমাদের প্রত্যেকের ভেতরে এই আশা ক্রমশ জোরালো করে তুলতে হবে যে এই যে সেটেলড ফ্যাক্ট, যে সত্য একেবারে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। প্রতিষ্ঠিত সত্য কি না, রাজনৈতিকভাবে দুটি সম্প্রদায়ের ভেতরে ভাগাভাগি দুটি আলাদা জাতির জন্ম দিয়েছে। এই যে প্রতিষ্ঠিত সত্য, ভবিষ্যতে ইট উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যাজ সেটেলড ফরএভার, চিরকাল এটি প্রতিষ্ঠিত হিসেবে গৃহীত হবে না, or as anything more than a temporary expedient, শুধুমাত্র এখনকার প্রয়োজনীয়তায় কোনো রকমভাবে এটি হয়তো গৃহীত হয়েছে, কিন্তু স্থায়ীভাবে কখনোই এটি থাকবে না। দিস উইল নট বি এ সেটেলড ফ্যাক্ট ফর এভার। এই আশা মনের ভেতরে জাগিয়ে রাখতে হবে। দেখুন, আশা বললেই আমাদের ভেতরে কল্পনার সঙ্গে তাকে মিশিয়ে দেওয়ার একটা
অভ্যাস তৈরি হয়, আমি আশা করছি এইটি হবে। তার মানে এর সঙ্গে যেন একটা কল্পনার মিশেল আমরা পেয়ে যাই। কেন? তার কারণ আশাকে আমরা এইভাবে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু শ্রী অরবিন্দ যখন আশার কথা বলছেন, শ্রী অরবিন্দ যখন বলছেন যে দিস সেটেলড ফ্যাক্ট উড বি আনসেটেলড, তার মানে বুঝতে হবে এটি হচ্ছে একটি সত্য, এবং এই সত্য তার চেতনায় উদ্ভাসিত হয়ে উঠেছে, তার ঋষি দৃষ্টিতে এই সত্যের উদ্ভাসন ঘটেছে। সুতরাং আমাদের তার ফলোয়ার হিসেবে, তার পদাঙ্ক অনুসরণকারী হিসেবে, তাকে চেতনাগতভাবে অনুসরণ করার প্রয়াসী হিসেবে অন্তরে এই আশাকে ক্রমশ জোরালো অভিপ্সায় পরিণত করতে হবে, দ্যাট দিস সেটেলড ফ্যাক্ট will not be accepted as settled forever or as anything more than a temporary expedient. এইটি কিন্তু আমাদের কর্তব্য, আমাদের ডিউটি। সেই আমরা যারা আজকে এই 15ই অগস্ট উপলক্ষে এই ভাষণটি পাঠ করছি। কেন? For if it lasts, India may be seriously weakened, even crippled. Civil strife may remain always possible even a new invasion and foreign conquest. বিপদগুলো স্পষ্টভাবে শ্রী অরবিন্দ দেখিয়ে দিয়েছেন। বলছেন যদি আমরা এই বিষয়টিকে ধরে রাখি, এটিকে যদি আমরা আরও অনেক দিন ধরে চলতে দিই, তাহলে ভারত ক্রমশ দুর্বল হয়ে পড়বে, এমনকি ক্রিপলড, অশক্ত হয়ে পড়বে, পঙ্গু হয়ে পড়বে। সেখানে সিভিল স্ট্রাইফ, গৃহযুদ্ধ সবসময়ের একটা সম্ভাবনা সেখানে থাকবে। এবং আর দুটি জরুরি বিষয় বলেছেন, যে বাইরে থেকে শত্রুর আক্রমণ শুধু নয়, ফরেন কনকোয়েস্ট, বহিঃশত্রুর আমাদের জিতে নেওয়া, বিজিত করা আমাদের, সেই তারও সম্ভাবনা তৈরি হবে। সুতরাং এই জায়গাগুলি বিশেষভাবে মনে রাখবার। আরেকটি বিষয় এই প্রসঙ্গে শ্রী অরবিন্দ বলছেন, তিনি বলছেন যে ডিপ্রেসড ক্লাসেস, the problem of the depressed classes will be solved without schism or fissure. অর্থাৎ আমাদের ভেতরে, ভারতবর্ষের মধ্যে যে সমস্ত অর্থনৈতিক এবং সামাজিকভাবে অনুন্নত স্তরে যে মানুষজন রয়েছেন, তাদের ক্ষেত্রে এই যে কমিউনাল ডিভিশন এবং এই যে দুটি জাতির ভেতর দিয়ে একটা বিচ্ছিন্ন বা খণ্ডিত ভারতবর্ষের সূচনা, সেটি তাদের জীবনযাত্রার অগ্রগামিতার ক্ষেত্রে একটা বড় বাধা হিসেবে আমাদের সামনে এসে উপস্থিত হবে। সেই জন্যে তিনি বলছেন, by whatever means, in whatever way, the division must go, unity must and will be achieved, for it is necessary for the greatness of India's future. এইটি আমাদের ভীষণভাবে মনে রাখার, যে তিনি বলেছেন যে ইউনিটি মাস্ট অ্যান্ড উইল বি অ্যাচিভড, অখণ্ডতা অবশ্যই আসবে, অখণ্ডতা অবশ্যই আসবে। অর্থাৎ আমরা যখন প্লেগ্রাউন্ডে ম্যাপটা দেখি, সেখানে আমরা এই অখণ্ড ভারতের ম্যাপকে দেখতে পাই, ভারতবর্ষের ম্যাপকে দেখতে পাই। সেইটি হচ্ছে শ্রী অরবিন্দের দৃষ্টিতে একেবারে নিশ্চিতভাবে যা ঘটতে চলেছে। আমাদের প্রত্যেকের চেতনার গভীরে সেই অভিপ্সাকে জাগাতে হবে, যাতে ইউনিটি মাস্ট অ্যান্ড উইল বি অ্যাচিভড, so that the unity becomes
ডেফিনিটিভ ফিউচার, একটা নির্দিষ্ট ভবিষ্যতের যেন আমরা এই অখণ্ডতাকে দেখতে পাই। সুতরাং আমরা দেখছি যে স্বাধীন ভারতের যে স্বাধীন ভারত হিসেবে আমাদের দেশের যে আত্মপ্রকাশ, সেই বিষয়ে ভাবনায় শ্রী অরবিন্দ অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এই খণ্ডিত স্বাধীনতাকে। এটি হলো তার প্রথম স্বপ্ন, যে স্বপ্নে তিনি দেখেছেন যে খণ্ডিত ভারতবর্ষ পুনরায় একত্রিত হয়ে স্বাধীনতার নতুন ব্যঞ্জনা তার ভেতরে আসবে। তারপরে বলছেন, another dream was for the resurgence and liberation of the peoples of Asia and her return to her greater role in the progress of human civilization. বলছেন যে এশিয়া যেন জেগে উঠছে, অর্থাৎ আমাদের ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে সঙ্গে সমগ্র এশিয়ার জাগরণ ঘটছে। এশিয়া হ্যাজ রাইজেন, লার্জ পার্টস আর নাও কোয়াইট ফ্রি or at the moment of being liberated. এশিয়ার বিভিন্ন অংশে স্বাধীনতার আলো পৌঁছতে আরম্ভ করেছে। Its others still subject or partly subject parts are moving through whatever struggles towards freedom. বিভিন্ন জায়গায় ফ্রিডম স্ট্রাগল চলছে। Only a little has to be done, and that will be done today or tomorrow. অর্থাৎ এই এশিয়া যদি পূর্ণভাবে মুক্ত এশিয়াকে আমরা পেতে চাই, তাহলে বলছেন অল্পই কাজ তার জন্য বাকি রয়েছে, আজ অথবা কাল সে কাজ সম্পন্ন হয়ে যাবে। এরপরেই সেই অমোঘ বাক্যটি আছে, there India has her part to play and has begun to play it with an energy and ability which already indicate the measures of her possibilities and the place she can take in the Council of the Nations. এটি একটি বিরাট স্বপ্ন, এটি একটি বিরাট ভবিষ্যতের উজ্জ্বলতা, যেটি তার ঋষি দৃষ্টির সামনে প্রকাশিত হয়েছে। বলছেন এই যে সমগ্র এশিয়ার জাগরণ এবং সমগ্র এশিয়ার ভেতরকার বিভিন্ন জাতি ক্রমশ পরাধীনতার শৃঙ্খল থেকে স্বাধীনতার আলোকের দিকে এগিয়ে চলা, বা সেই এগিয়ে চলবার পথে তার যে যুদ্ধ, তার যে স্ট্রাগল, সেই স্ট্রাগলে যুক্ত থাকা, এই বিশেষ ক্ষেত্রে ভারতের খুব সুনির্দিষ্ট একটি ভূমিকা রয়েছে এবং সেই ভূমিকা ভারত পালন করতে শুরু করেছে with an energy and ability। একটি ভারতের সেই পারঙ্গমতা আছে এবং ভারতের সেই শক্তি আছে, যেটি already indicate the measure of her possibilities। ইতোমধ্যেই যার সম্ভাবনাগুলো ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। and the place she can take in the Council of the Nations। Council of the Nations অর্থাৎ জাতিপুঞ্জের যে প্ল্যাটফর্ম, তাতে ভারতের এই বিশিষ্ট ভূমিকার সাহায্যে সে তার নিজের জায়গা নিশ্চিতভাবে করে নেবে। তো এইটা আমরা যখন পড়ি তখন আমাদের মনে হয় এ তো আন্তর্জাতিক রাজনীতির একটি বিষয়, এখানে ঠিক আমাদের কি করবার আছে? এটা তো অনেক বড় ব্যাপার। আমরা একেবারে ক্ষুদ্র, নিতান্তই অকিঞ্চিৎকর একটি অস্তিত্ব হয়ে এই বিষয়ে
আমাদের ভূমিকা কি সেইটি বলতে গিয়ে আমি আরেকবার ওই যে চিঠিটি পড়েছিলুম প্রথমে 7th August 1947, সেই চিঠির একটি অংশে ফিরে যাচ্ছি, যেখানে তিনি নিজের ভূমিকার কথা, শ্রী অরবিন্দ নিজের ভূমিকার কথা বলেছেন। যদিও আমাদের সেই ভূমিকার কথা এক্ষুনি আমাদের ভাবা হয়তো সেই রকমভাবে সম্ভব নয়, কিন্তু তবুও এই দিকে অগ্রগামিতা আমাদের জাগিয়ে রাখতে হবে। বলছেন, I have been putting on human affairs such as the war is not the supramental but the overmind force, and that when it acts in the material world is so inextricably mixed up in the tangle of the lower forces that its results, however strong or however adequate to the immediate object, must necessarily be partial. এই যে বাক্যটি আমরা পড়লুম, এখানে আমাদের ভূমিকার একটা আভাস আমরা পাই। বলছেন যে অধ্যাত্ম শক্তির সাহায্যে মানুষই প্রয়াস এই যুদ্ধের দিকে এগিয়ে চলেছে, সেটি অতিমানব শক্তি নয়, সেটি কি অধিমানসের শক্তি, ওভারমেন্টাল ফোর্স, অর্থাৎ দি পাওয়ার অফ দি গডস, দেবতাদের যে শক্তি, সেই শক্তির সাহায্যে মানুষই চেতনা এই ধরনের কোনো স্ট্রাইফ বা কোনো ওয়ারের দিকে এগিয়ে যায়। কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, এইখানে তিনি অন্য অনেকের থেকে স্বতন্ত্র। বলছেন, and that when it acts in the material world, যখন এই দেবতাদের শক্তি আমাদের পার্থিব জগতে ক্রিয়াশীল হয়, is so inextricably mixed up in the tangle of the lower world forces, নিম্ন চেতনার জগতের শক্তিগুলোর সঙ্গে সেগুলো এমনভাবে মিশে যায় যে এই মিশ্রিত শক্তির ক্রিয়ার ফলে যে রেজাল্টগুলো আসে, যে ফলগুলো আসে, সেগুলো যতই জোরালো হোক না কেন, সেগুলো খণ্ডিত হয়ে যায়, পার্শিয়াল হয়ে যায়, সেগুলোর ভেতরে পূর্ণতা থাকে না। আমাদের ঠিক এইটুকু রোল। আমরা কি করব? আমরা প্রতি মুহূর্তে, ঠিক এর আগের অংশে যেটি পড়েছি, যে প্রতি মুহূর্তে আমাদের ভেতর একটা অখণ্ড ঐক্যের প্রেরণাকে জাগিয়ে রাখব। এই অখণ্ড ঐক্যের প্রেরণা আসবে কোনো সুবিধেজনক বা স্বাচ্ছন্দ্য অভিমুখীনতার শক্তির ভেতর থেকে নয়। ওই যে সুবিধেজনক পরিস্থিতি বা স্বাচ্ছন্দ্য অভিমুখীনতার যে শক্তি, সেইটি হচ্ছে লোয়ার ওয়ার্ল্ড ফোর্সেস, যেটির কথা শ্রী অরবিন্দ বলছেন। এই যে লোয়ার ওয়ার্ল্ড ফোর্সেস, এটি কার্যকরী হয় কখন? যখন there is an influence of the higher world forces within us, আমাদের ভেতরে যখন উচ্চ চেতন জগতের কোনো একটি শক্তি ক্রিয়াশীল হয়, তখন সঙ্গে সঙ্গে লোয়ার ওয়ার্ল্ড ফোর্সেস আমাদের যারা, তারা দৌড়ে এগিয়ে এসে তার হাতটা ধরে এবং একসময়ে তাকে পিছিয়ে দিয়ে নিজেই এগিয়ে যায়। এই জায়গাটিতে আমাদের সতর্ক থাকতে হবে। যে অধ্যাত্ম শক্তির স্পন্দন আমাদের ভেতরে কর্মপ্রণোদনা বা অগ্রগামিতার চেতনা জাগিয়ে দিয়েছে, তা যেন নিম্ন প্রাণসত্তার শক্তিদের দ্বারা প্রভাবিত না হয়ে পড়ে। এই সচেতনতা যদি আমরা প্রত্যেকে আমাদের খণ্ড ক্ষুদ্র জীবনের সীমিত পরিসরের ক্রিয়াশীলতার ভেতরে রাখি,
তাহলে সেটাই সম্মিলিতভাবে সমগ্র ভারতের যে নির্দিষ্ট ভূমিকা এই সমগ্র এশিয়ার জাগরণের ভেতর দিয়ে একটা কাউন্সিল অফ নেশনসে নিজের জায়গা করে নেওয়ার সেই ঘটনাটি পূর্ণ হবে, সেই ঘটনাটি সার্থক হবে। সুতরাং এটি হলো দ্বিতীয় স্বপ্ন। The third dream was a world union, forming the outer basis of a fairer, brighter and nobler life for all mankind. শ্রী অরবিন্দ এখানে ম্যানকাইন্ড অর্থাৎ সমগ্র মানব জাতির কে যুক্ত করেছেন ওই স্বাধীনতার চেতনার সঙ্গে। বলছেন তাঁর তৃতীয় স্বপ্ন হচ্ছে ওয়ার্ল্ড ইউনিয়ন, অর্থাৎ সমগ্র জগতের ভেতর একটি মানব ঐক্য সৃষ্টি করা। এই যে সমগ্র জগতের ভেতরে মানব ঐক্য সৃষ্টি করা, সেটি অলরেডি শুরু হয়ে গিয়েছে। শ্রী অরবিন্দ বলছেন যে মানব ঐক্য, এই সমগ্র পৃথিবীর ভেতর যে মানব ঐক্য, সেই অগ্রগামিতা, মানব ঐক্যের পথে মানব চেতনার অগ্রগামিতা সেটি শুরু হয়ে গেছে। এই যে এগিয়ে চলা, এই যে ইনিশিয়েশন, সূচনাটি একটা ইমপারফেক্ট অর্গানাইজেশনের ভেতর দিয়ে হয়েছে। অর্থাৎ যে প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে এটি ঘটেছে সেটি পুরোপুরি সংশুদ্ধ নয়, কিন্তু স্ট্রাগলিং এগেইনস্ট ট্রিমেন্ডাস ডিফিকাল্টিস, অসংখ্য রকমের প্রতিবন্ধকতা কাটিয়ে সেটি এগিয়ে চলেছে। বলছেন যতই এটি এর ভেতরে ইমপারফেকশন থাকুক না কেন, এর মধ্যে একটা প্রগতি আছে, এবং এই প্রগতি, এই মোমেন্টাম, এই যে অগ্রগামিতার প্রেরণা, এটি ক্রমশই বাড়বে এবং দ্যাট উইল কনকার দি ইমপারফেকশনস ইন টাইম। কালে যতই অসংশুদ্ধি থাক সেগুলিকে এটি জয় করবে, এটি জয় করে এগিয়ে চলবে। Here too, India has begun to play a prominent part. And if she can develop that larger statesmanship, which is not limited by the present facts and immediate possibilities, but looks into the future and brings it nearer, her presence may make all the difference between a slow and timid and a bold and swift development. অসাধারণ একটি বাক্য, মানে এটি শুধুমাত্র ভাষাগত সুষমার দিক থেকেই অনবদ্য, অন্তর্নিহিত অর্থের কথা তো ছেড়েই দিলাম। বলছেন ভারতের এখানেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেই ভূমিকা পালন করতে ভারত শুরু করে দিয়েছে। বলছেন ভারত যে স্টেটসম্যানশিপ শুরু করেছে সেটি সে বৃহত্তর পর্যায়ে যদি নিয়ে যেতে পারে, বৃহত্তর পর্যায়ে বলতে তিনি বুঝিয়েছেন যে নট লিমিটেড বাই দি প্রেজেন্ট ফ্যাক্টস, বর্তমানের যে ফ্যাক্টস, যে ঘটনাগুলি ঘটছে সেগুলিতেই সীমাবদ্ধ না থেকে অ্যান্ড ইমিডিয়েট পসিবিলিটিস, অর্থাৎ যেসব সম্ভাবনা অদূর ভবিষ্যতে ঘটবে সেগুলোতে সীমাবদ্ধ না থেকে এর পরের জায়গাটি শ্রী অরবিন্দের ক্ষেত্রে একেবারে ইউনিক। লুকস ইনটু দ্য ফিউচার দ্যাট ব্রিংস ইট নিয়ারার। যদি ভবিষ্যতের প্রসারিত দৃষ্টি, ভবিষ্যতের দিকে দৃষ্টি সে প্রসারিত করে, তাহলে দেখবে সেই ভবিষ্যতের সম্ভাবনা কাছে চলে আসছে। Her presence may make all the difference. সেক্ষেত্রে ভারতের ভূমিকা, ভারতের উপস্থিতি একটা রূপান্তর ঘটাবে। কোথা থেকে না, একেবারে শ্লথ এবং খানিকটা
দ্বিধাগ্রস্ত অগ্রগামিতার থেকে একটা বোল্ড অর্থাৎ সাহসী এবং দ্রুতগামী বিকাশের পথে। কিসের বিকাশ? না, ওয়ার্ল্ড ইউনিয়ন। ইউনিফিকেশন is to the interests of all, and only human imbecility and stupid selfishness can prevent it. এই যে ইউনিফিকেশন, এই যে মিলিয়ে দেওয়া, একত্রিত হওয়া, ঐক্য, এইটা সকলের প্রয়োজনীয়, সকলের ইন্টারেস্টের জন্য দরকার। শুধুমাত্র মানুষের যে স্টুপিড সেলফিশনেস এন্ড ইম্বেসিলিটি, সেইটি একে আটকে রাখতে পারে। এবং তারপর আরেকটি কথা বলছেন, দিস ক্যানট স্ট্যান্ড ফর এভার against the necessity of nature and the divine will. এইখানে শ্রী অরবিন্দ অন্যান্য সমস্ত চিন্তকের থেকে এগিয়ে গেছেন, কারণ হি ইজ আ ঋষি। সেই জন্য তিনি বলছেন যে কোনো অবস্থাতেই মানুষের এই স্টুপিড সেলফিশনেস এন্ড ইম্বেসিলিটি একে আটকে রাখতে পারবে না। তার কারণ মহাপ্রকৃতির ভেতরে এর একটা প্রয়োজনীয়তার বোধ আছে, অর্থাৎ ক্রমশ এই হিউম্যান ইউনিটির দিকে এগিয়ে যাওয়ার একটা প্রয়োজনীয়তার বোধ মহাপ্রকৃতির ভেতরে নিহিত রয়েছে। আর দিব্য ইচ্ছা শক্তি, তিনিও চাইছেন এই মানব ঐক্য। সুতরাং নিশ্চিতভাবে যতই মানুষের স্বার্থপরতা তাকে বাধা দিক না কেন, তাকে অতিক্রম করে মানব ঐক্যের দিকে নিশ্চিতভাবে সমগ্র মানবজাতি এগোবেই। কিন্তু যাতে সেই অগ্রগামিতা দ্রুততর হয়, সেক্ষেত্রে ভারতবর্ষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যে ভূমিকা স্বাধীন ভারতবর্ষ উপযুক্তভাবে পালন করতে পারবে সমগ্র পৃথিবীর সব মানব জাতির মধ্যে। এর জন্যে যে বাইরের কাজ, আউটার বেসিস, সেইটিকে ফেয়ারার, ব্রাইটার আর নোবলার করে তোলার চেষ্টা, করে তোলার প্রয়াস ভারতবর্ষ শুরু করেছে তার জাতীয়তা বোধের মধ্যে দিয়ে। ভারতবর্ষের যে নিজস্ব জাতীয়তা বোধ, সেইটি এই যে সমগ্র মানব জাতির ঐক্যের প্রয়াস, তার একেবারে ভিত্তিটি রচিত করে দিয়েছে। এই যে ন্যাশনালিজম বা জাতীয়তা বোধ, এটিকে শ্রী অরবিন্দ একেবারে নতুন এক দৃষ্টিতে দেখছেন। তিনি বলছেন, জাতীয়তার মানে কোনো একটি বিশেষ ভূমিখণ্ডে একটি জনগোষ্ঠীর ভেতরে তৈরি হয়ে যাওয়া বৈশিষ্ট্যের সমাহার মাত্র নয়। তাহলে জাতীয়তা কি? জাতীয়তা হচ্ছে যে কোনো একটি বিশেষ জনগোষ্ঠীর ভেতর দিয়ে বিবর্তনের প্রয়োজনে ভগবানের সুনির্দিষ্ট পরিপ্রকাশ, অর্থাৎ very definitive manifestation of the divine through the characteristics of a particular human group, সেইটি হচ্ছে ন্যাশনালিজম। ন্যাশনালিজম মানে এমন কতকগুলি বৈশিষ্ট্য একটি জনগোষ্ঠীর ভেতর থেকে খুঁজে নেওয়া, এমন কতকগুলি একটি জনগোষ্ঠীর বৈশিষ্ট্য যেটি সেই জনগোষ্ঠীর ভেতর দিয়ে বিবর্তনের অগ্রগামিতার প্রয়োজনে ভগবানের পরিপ্রকাশকে আমাদের কাছে নিয়ে আসছে। সুতরাং এটি কোনো একটি জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন করে দেয় না, এটি ভেতর দিয়ে আসলে বিবর্তনের একটা ধারণার সঙ্গে এই ন্যাশনালিজমকে উপযুক্তভাবে যদি আমরা অন্তরে উপলব্ধি করতে পারি, তাহলে
বিবর্তনের ধারার সঙ্গে, চেতনার বিবর্তনের ধারার সঙ্গে আমরা নিজেদের সেইভাবে যুক্ত করতে পারব যে ভাবের সংযোগ ক্রমশ এই নানাবিধ জাতীয়তাবোধের ভেতরে একটা অখণ্ড অবিচ্ছিন্নতার অগ্রগামিতাকে সূচিত করে। তো তাহলে তারই বাইরের দিককার বেসিস, সেইটি গঠিত হবে ফেয়ারার, ব্রাইটার এন্ড নোবলার লাইফ ফর অল ম্যানকাইন্ড, তার মধ্যে দিয়ে। চতুর্থ যে স্বপ্ন, সেখানে খুব সরাসরি একটি কথা শ্রী অরবিন্দ বলছেন, দ্য স্পিরিচুয়াল গিফট অফ ইন্ডিয়া টু দ্য ওয়ার্ল্ড হ্যাজ অলরেডি বিগান। সমগ্র ভারতবর্ষ, সারা সমগ্র জগৎকে তার যে অধ্যাত্মের গিফট, উপহার, সেইটি দেবে, এবং সেইটি দেওয়া শুরু হয়ে গিয়েছে। সেই আমরা খুব নির্দিষ্টভাবে বলতে পারি যে 1993 সালে যখন স্বামীজির শিকাগো ধর্ম মহাসম্মেলনে উপস্থিতি, বলা যেতে পারে সেই সময় থেকেই এই প্রাচ্য জ্ঞানের প্রতি পাশ্চাত্যের আগ্রহ এবং প্রাচ্য জ্ঞানকে পাশ্চাত্যের কাছে তুলে ধরার একটা প্রয়াস শুরু হয়েছে, এবং অত্যন্ত স্বচ্ছন্দ সাবলীলতায়, কোনো রকম বাধ্যতা বা কোনো রকম বিশেষ কর্মসূচির রূপায়ণের মধ্যে দিয়ে নয়, স্বচ্ছন্দ সাবলীলতায় India's spirituality is entering Europe and America in an ever-increasing measure. শ্রী অরবিন্দ তার এই স্বপ্নের প্রথম বাক্যটি এইভাবেই বলছেন, India's spirituality is entering Europe and America in an ever-increasing measure. That movement will grow. 1947-এর 14ই অগস্ট যে কথাটি তিনি বলছেন, আজকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে ভারতীয় অধ্যাত্মবাদকে কিভাবে পাশ্চাত্যে গ্রহণ করছেন পাশ্চাত্যের মানুষ। Amid the disasters of time, more and more eyes are turning towards her with hope, and there is even an increasing resort not only to her teachings but to her psychic and spiritual practice. শুধুমাত্র তত্ত্বগত জ্ঞানের দিকেই যে পাশ্চাত্যের মানুষের আগ্রহ তা নয়, তাকে অধ্যাত্ম সাধনার যে প্র্যাকটিস, তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার একটি চেষ্টা, নিয়ে যাওয়ার একটি প্রয়াস, সেইটিও আমরা দেখতে পাচ্ছি। তো এইটি হচ্ছে তার এই চতুর্থ স্বপ্ন শ্রী অরবিন্দের। The final dream was a step in evolution which would raise man to a higher and larger consciousness and begin the solution of the problems which have perplexed and vexed him since he first began to think and to dream of individual perfection and a perfect society. বলা যেতে পারে এই যে পঞ্চম স্বপ্ন, এটি মানব জাতির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ। বলছেন a step in evolution, অর্থাৎ বিবর্তনের পথে আর এক ধাপ অগ্রগামিতা। সেটাতে কি হবে? which would raise man to a higher and larger consciousness, উচ্চতর এবং প্রসারিততর চেতনাতে মানুষের উত্তরণ ঘটাবে, এবং এর ভেতর দিয়ে সলিউশন অফ দ্য প্রবলেমস, যে সমস্ত সমস্যা মানুষকে ব্যতিব্যস্ত করে রেখেছে, কোথায় না ব্যক্তিগত সংশুদ্ধি এবং একটি মানব সমাজ, মানে সংশুদ্ধ মানব সমাজ সৃষ্টির পথে মানুষের এই যে অগ্রগামিতা, সেটি বারবার তাকে নানান সমস্যার সামনে ফেলে যেভাবে ব্যতিব্যস্ত করেছে, তার থেকে সে যাতে তার থেকে উত্তরণ ঘটানোর জন্যে এই স্টেপ ইন দি এভলিউশন,
বিবর্তনের একটা নতুন ধাপ সেইটি মানুষ অতিক্রম করবে। বলছেন দ্য সুপ্রিম উইল, সেই যে পরম ইচ্ছা, ভগবানের যে ইচ্ছা শক্তি, সেইটি মানুষকে এই এভলিউশনারি স্টেপটা এগিয়ে যেতে সহায়তা করবে। এই প্রসঙ্গে ওই 7 জুলাইয়ের চিঠি থেকে আরেকটি অংশ পড়লে বিষয়টি আর একটু পরিষ্কার হবে। বলছেন, মাই প্রেজেন্ট এফার্ট ইজ নট টু স্ট্যান্ড আপ on a high and distant supermind level and change the world from there, but to bring something of it down here and to stand on that and act by that. But at the present stage, the progressive supramentalization of the overmind is the first immediate preoccupation, and a second is the lightening of the heavy resistance of the inconscient. বলছেন যে আমার বর্তমান প্রয়াস, শ্রী অরবিন্দ বলছেন যে তার বর্তমান প্রয়াস ওই যে উচ্চ এবং দূরবর্তী অতিমানস স্তরে সেখানে স্থিত হয়ে সেখান থেকে পৃথিবীর রূপান্তর যে তা নয়, বরঞ্চ ওই অতিমানস থেকে কিছু অতিমানসের স্পন্দনের কিছু এই পৃথিবীতে নিয়ে আসা এবং তার উপরে তাকে ভিত্তি করে ক্রমশ একটা রূপান্তর ঘটিয়ে তোলা, যে রূপান্তরের ভেতর দিয়ে নিশ্চেতনার যে বাধা রয়েছে তাকে অতিক্রম করে মানুষই অজ্ঞানতাকে জয় করে নতুন চেতনার পথে এগিয়ে চলা। তো এই যে ফাইনাল ড্রিম, তাইতে যেন শ্রী অরবিন্দ ঠিক সেই কথা বলছেন। বলছেন যে এই স্টেপ ইন দি এভলিউশন, এই অন্তিম পদক্ষেপ, এটাও ভারতবর্ষ সমগ্র বিশ্বকে দেখাবে। সুতরাং ভারতবর্ষের স্বাধীনতা নিছক একটি জাতির অন্য এক জাতির দ্বারা পরাধীনতার যে শৃঙ্খল, সেটি থেকে বেরিয়ে আসা নয়। এর মধ্যে দিয়ে মানুষের ব্যক্তিগত চেতনার একেবারে গভীরে যে শাশ্বত স্বাধীনতার বোধ রয়েছে তাকে পরিপ্রকাশিত করে তোলার একটা সূচনা, এবং সেই ব্যক্তিগত আন্তঃস্বাধীনতাকে সমগ্র মানব জাতির ভেতরে প্রসারিত করে দিয়ে তার সাহায্যে চেতনার বিবর্তনের পথে এগিয়ে সমগ্র মানব জাতির ভেতরকার চেতনাগত ঐক্য রচনা করা, এইটি হচ্ছে, এবং সেই কাজে সমগ্র পৃথিবীকে, সমগ্র মানব জাতিকে নেতৃত্ব দেওয়া, এইটি হচ্ছে চেতনাগতভাবে স্বাধীন ভারতবাসীর নির্দিষ্ট কাজ। আমরা যখন শ্রী অরবিন্দের জন্মদিন এবং স্বাধীন ভারতের স্বাধীনতা দিবসকে পালন করি, তখন আমাদের এই দুটি দিককে গভীরভাবে মনে রাখতে হবে, এবং যেভাবে আমরা এই 5টি স্বপ্ন শ্রী অরবিন্দের কাছ থেকে পেয়েছি, এবং এই 5টি স্বপ্নকে শ্রী অরবিন্দ বলেছেন নিশ্চিতভাবে এগুলি বাস্তবে রূপান্তরিত হবে, তিনি সেটি দেখতে পেয়েছেন। সুতরাং আমাদের কর্তব্য হবে যে যতটুকু যার ক্ষেত্রে যে স্মল স্কেলেই সম্ভব হোক না কেন, তাকে যেন আমরা সেইভাবে রূপায়িত করবার পথে নিজেদের প্রয়াসটুকু অনবহিত রাখি। আজকে এখানেই শেষ করছি। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আগামী মঙ্গলবার সন্ধ্যে 7টার সময় আমাদের যে ইউজুয়াল রুটিন, সেই হিসেবে মায়ের কথার পাঠ এবং আলোচনাতে মিলিত হব।
সকলকে ধন্যবাদ।